জানাচ্ছি মাননীয় সদস্য জনাব এম এ হাশেম, নোয়াখালী 2। মাননীয় সদস্য, আপনার সময় 8 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রী, উনি যে বাজেট দিয়েছেন এটা জনকল্যাণমুখী বাজেট এবং দারিদ্র্য বিমোচন বাজেট। আমি ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তবে কৃষি বোর্ড থেকে যেটা দিয়েছেন 1200 কোটি টাকা, এটাকে প্রপার ডিস্ট্রিবিউট করতে হলে আই হ্যাভ এ ওয়ান সাজেশন। সেটা হলো পাকিস্তান টাইমে আই হ্যাভ এ এক্সপিরিয়েন্স। পাকিস্তান টাইমে আমি দেখেছি একজন এসি ল্যান্ড এবং কৃষি ব্যাংকের একজন কর্মকর্তা আর একজন পুলিশ আর গ্রামের আপনার চেয়ারম্যান আইডেন্টিফিকেশন করে, এসি ল্যান্ড দলিলটা দেখে, আর ব্যাংকার্স টাকাটা নিয়ে যায়, আর পুলিশ হলো নিরাপত্তার জন্য। এইভাবে যদি সরকার ঘরে ঘরে টাকাটা যদি পৌঁছায় দেয়, তাহলে 50%, 1200 না 600 কোটি টাকা হইলে আমার হিসাব মতো, আমি ব্যবসায়ী মানুষ, তাহলে কৃষি বোর্ড থেকে যেটা দিছে এটা 1200 থেকে এই 600 অনেক ভালো হবে। দ্বিতীয় সাজেশন, আমাদের দেশে জনবহুল দেশ, টেক্সটাইল ইজ এ প্রাইম সেক্টর। সারা পৃথিবী টেক্সটাইল দিয়ে ডেভেলপ হয়েছে। এখনো টেক্সটাইল খাতে আমরা 80% আমরা এক্সপোর্ট করি। টোটাল এক্সপোর্টের 80% হলো টেক্সটাইল খাত থেকে আসে। আমি মনে করি এই টেক্সটাইল খাতকে যদি আমরা নার্সিং করি, তাহলে আমরা এই যে আজকে কর্মসংস্থান সমস্যা, এটা আমরা মিট করতে পারি। এই কর্মসংস্থান সমস্যা যেটা, যার কারণে আজকে দেশের সন্ত্রাস, নৈরাজ্য, যেহেতু কোনো কাজ করতে পারতেছে না। আমাদের দেশ থেকে বিদেশে যে সমস্ত লোক যাচ্ছে, সেটাও এই টেক্সটাইলের কারণে যাচ্ছে। এই টেক্সটাইলের জন্যে নেওয়া হচ্ছে এই সমস্ত লোকজন। তো কাজেই আমাদের দেশে বিনিয়োগও করতে আসতেছে টেক্সটাইল করার জন্য। তো আমার কথা হলো যে আমাদের যে জনবহুল, এটা কিন্তু লাইবিলিটি না, ইট ইজ অ্যাসেট। জনগণ কিন্তু অ্যাসেট, আমরা যদি প্রপার ইউটিলাইজ করতে পারি। আমার কথা হলো যে সেক্টরে আমি 80% এক্সপোর্ট করতে পারতেছি, আমার রিজার্ভ বাড়তেছে, সেই সেক্টরকে যদি আমি নার্সিং করি, তাহলে সেই সেক্টরে যদি আমার ডাবল হয়, আমি এখানে ভর্তুকি দিতে আমার তো কোনো অসুবিধা নাই। আমি তো জনগণের সরকার, সরকার তো জনগণের জন্যই। জনগণের কল্যাণে যদি করতে হয়, তাহলে আমাদের অ্যানালাইসিস করতে হবে। তাহলে আসেন বাস্তবে আসেন। এখন যদি টেক্সটাইল সেক্টরকে যদি নার্সিং করতে হয়, আমাদের কি করতে হবে? প্রথম কথা হলো, আমরা আগে 25% ভর্তুকি দিছে, তখন টেক্সটাইল সেক্টরে মানুষ ইনভেস্ট করেছে ব্যবসায়ীরা। পরবর্তীকালে যেহেতু একটু ডেভেলপ হয়েছে, আবার সেটাকে কমে 15% দিয়েছে। তারপরে টেক্সটাইলের কোনো অসুবিধা হয় না, মানুষ এক্সপোর্ট করেছে। তারপরে করলো 10%, তাতেও মানুষের সহনীয় হয়ে গেছিল ব্যবসায়ীদের, তাতেও লস হয়নি। এবারে যখন 5% করেছে, এখন তো আর এক্সপোর্ট করা মুক্ত বাজারে ভেরি ডিফিকাল্ট। তো ইন দ্যাট কেস মাই সাজেশন, এটাকে 10% করা হোক। তাহলে হবেটা কি, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ যেটা, যে তুলার থেকে সুতা হয়, সুতার থেকে কাপড় হয়, কাপড় থেকে আমরা যেটা টেক্সটাইল বানাই, এটা এক্সপোর্ট করি। আমি উদাহরণ দিই, পার্শ্ববর্তী দেশ ভারত, যেখানে তুলা প্রডিউস হয়, পাকিস্তান, সেখানে তুলা এক্সপোর্টও হয়, এবং চায়না তুলা ইম্পোর্ট করে, তারাও 18% ভর্তুকি দিচ্ছে ফর দি গ্রেটার ইন্টারেস্ট অফ দি দেয়ার কান্ট্রি পিপলস। আমরা কেন দিব না? আমাদের তুলা তো উৎপন্ন হচ্ছে না, তাহলে আমাদের পলিসি ভুল হচ্ছে। এটা ইট ইজ রং পলিসি। দ্যাটস ওয়াই মাই সাজেশন, এটা 10% করা হোক। আই উইল গিভ ইউ ইন রাইটিং যে 1 কোটি লোকের কর্মসংস্থান হবে। এবং বর্তমানে যে এক্সপোর্ট হচ্ছে 80%,
এটা ডাবল হবে। অ্যাকাউন্টেন্সি থিওরিতে বলে ম্যাক্সিমাম সেল মিনিমাম প্রফিট আলটিমেটলি মোর প্রফিট আছে। এখানে বহুত চার্টার অ্যাকাউন্টেন্ট আছে, তারা বুঝবে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যদি আমার এক্সপোর্ট ডাবল হয়, আমার রিটেনশন 90% হবে, আমার রিজার্ভ বাড়বে, আমার কর্মসংস্থান হবে, আমার দেশের উন্নতি হবে, আমার তখন দেশে আর সন্ত্রাস হবে না। এই পলিসিগত কারণে এখন পলিসিগুলো যদি ঠিক করে যদি আমরা করি তাহলে তো কোনো সমস্যা নাই। তা আমার সাজেশন হলো এটা, আমরা আগে এটা চিন্তা করা উচিত, বিদেশি বিনিয়োগকারীকে আকৃষ্ট করার জন্য যদি টেক্সটাইল করতে হয় দেশে, কি আমরা কি টেক্সটাইল করার কি আমাদের কাছে কি টাকা নাই? উই হ্যাভ এনাফ মানি, দেশে যথেষ্ট টাকা আছে যদি ইনভেস্ট করতে জানে। আমি তো মনে করি যে একমাত্র সারা পৃথিবী, এই যে আপনার এই যে ম্যানচেস্টার হইতে শুরু করে জাপান, ইন্দোনেশিয়া, যত ইউরোপিয়ান কান্ট্রি ছিল সব দেশ টেক্সটাইল দিয়ে প্রথম শুরু, কারণ অন্যের পরে বছর। তা আমাদের দেশে কেন এখন এশিয়ান কান্ট্রিতে আসছে কেন? তাদের আর কস্টিং হচ্ছে না বিধায় এশিয়ান কান্ট্রিতে এখন আসছে। তাদের দেশে এখন তাদের লিভিং কস্ট ভেরি হাই, $3000 তাদের বেতন দিতে হয়, অথচ আমার এখানে $50 বেতন দিলে আমরা দক্ষ অদক্ষ কর্মচারী আমরা টেক্সটাইল ইজ এ লেবার ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি। এটা ছাড়া কর্মের এত সংস্থান পৃথিবীর কোথাও নাই। সেই জন্য সব জাতি এটাকে প্রায়োরিটি সেক্টরে এবং প্রাইম সেক্টর হিসেবে ট্রিট করছে। আজ পর্যন্ত আমাদের দেশে টেক্সটাইল পলিসি পর্যন্ত নাই। উই আর ভেরি সরি, একটা টেক্সটাইল পলিসি পর্যন্ত হয় নাই। যদি টেক্সটাইল পলিসি হইতো তাহলে আজকে আমাদের দেশে সবচেয়ে বেশি এক্সপোর্ট করতে পারত। আমরা যেটা মনে করি যে পপুলেশন আমাদের লাইবিলিটি, ইট ইজ নট এ লাইবিলিটি, ইট ইজ এ অ্যাসেট ফর দি নেশন, যদি প্রপার কাজে লাগাইতে পারি আমরা। তো ইন দ্যাট কেস মাই সাজেশন, গভর্নমেন্ট হ্যাজ টু থিঙ্ক যে আমরা এই সেক্টরে অন্তত 5% না করি, যেহেতু একটু মুক্ত বাজার, আমাদের দেশে তুলা উৎপাদন হয় না। অন্য দেশের নেইবার কান্ট্রি যদি তুলা উৎপাদন করে 18% যদি সাবসিডি দেয় ফর এক্সপোর্ট, আমি কেন দিব 5%? আমি অন্তত মিনিমাম 10% করি, যদি আমার লেবার চিপ। এটা আমার অনেস্ট সাজেশন। এট দি সেম টাইম মাই অ্যানাদার সাজেশন, এডিপির বরাদ্দ আমাদের দেশে অদক্ষতার কারণে ফেরত যায়, এটা কোনো অবস্থা উচিত না। তো এইসব সেক্টরগুলা আমি মনে করি সরকার তদারকি করা উচিত। এদেরকে আমি জানি বহু সরকারি কর্মকর্তা, বিশেষ করে সিএসপিরা এই সমস্ত প্রজেক্ট নিয়ে প্রোফাইল বানায় বাড়িতে। দে হ্যাভ গট নো এক্সপিরিয়েন্স, কোনো ইঞ্জিনিয়ারিং ফার্ম নাই, কিচ্ছু নাই। তারা এই সমস্ত টাইম লস করে এসব টাকাগুলো কিছুদিনের জন্য সরকার থেকে একটা কমিশন খেয়ে বাকি টাইমটা ফাস্ট করে দিয়ে শেষ পর্যন্ত এসব টাকা ফেরত চলে যায়। আই হ্যাভ এ ফার্স্ট এক্সপিরিয়েন্স, দ্যাটস আমি সেজন্য বলতেছি। মাননীয় সদস্য, আপনার সময় শেষ, মেহরবানি করে শেষ করুন। কি বলছেন? আমাকে টাইম দেওয়া হোক, ফর গড সেক। জি, আপনাকে সময় দেওয়া হয়েছে, আপনি বলুন। স্বাস্থ্য খাতে বরাদ্দ যে 4,000 কত কোটি টাকা দেওয়া হয়েছে, প্রপার ইউটিলাইজেশন কোথায় হচ্ছে? কোথায় মনিটরিং সিস্টেম আছে বলেন? দেয়ার ইজ নো সিঙ্গেল এক্সাম্পল মনিটরিং যে হচ্ছে। সিভিল সার্জনের কথা বলি, আপনারা হসপিটাল ভিজিট করে দেখেন, মাসের মধ্যে একজন সিভিল সার্জনকে পাওয়া যাবে না। সব টাকা থাকে, তাদের ছেলেমেয়েরা বিদেশে লেখাপড়া করে, আর এখান থেকে যা ওষুধ পাঠায় এই সমস্ত ওষুধ বিক্রি হয়ে যায়। ডাক্তার 80% থাকে না হসপিটালে, রুগী মারা যাচ্ছে, ডাক্তারকে বাড়িতে গেলে বাড়িতে নেই, কোথায় গেছে? উনি গেছে দেশের বাড়িতে, অথচ 80 টাকা বসিয়ে দিয়েছে। সব সরকারি কর্মচারী যদি মনিটরিং করা, দেখবেন যে এর ভিতরে 37%, 40 বললেন না, 37% ঢাকাতে আছে তারা, কিন্তু পোস্টিং ওইখানে যাই সই করে 7 দিন 15 দিন পরে যায় একবার সই করে আসে। সবাই ঢাকাতে থাকে। তো এই মনিটরিং বাজেট করলে হবে না, মনিটরিং সিস্টেম যদি না থাকে তাহলে মিসইউজ হবে। তা আমি চাই যে ফর গড সেক বরাদ্দ দিচ্ছেন,
আমরা কষ্ট করে টাকা রুজি করছি, এই দেশের জনগণ কষ্ট করে টাকা দিচ্ছে, সরকার বাজেট বানাচ্ছে। এটা যদি মনিটরিং যদি না করা হয় তাহলে মিসইউজ অফ মানি, মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ মানি, মিসইউজ অফ পাওয়ার, এভরিথিং ইজ দেয়ার। তা আমার সাজেশন হলো মনিটরিং সিস্টেম করা, ওইটার জন্য যত বেতন লাগে সেটা দেন, বরং ভালো হবে। ওই সিভিল সার্জন হাজির এটা দেখেন ও আছে কিনা। মন্ত্রীর দায়িত্ব হইল ওর খবর নেওয়া, নাহলে লোক পাঠানো। সেকেন্ড থিং আসেন আমাদের বিমান, সারা পৃথিবীতে বিমানের লাভ করে, আমাদের এই অবস্থা কেন? আমাদের এই অবস্থা কেন? এখন শুনতেছি নাকি ৬,০০০ কোটি টাকা দিয়ে বিমান পারচেজ করবো। কি হয়েছে? মানি গ্রেবিং করার জন্য? আগে সিস্টেম করেন, হোয়াট টু ডু, হাউ টু ডু, হাউ টু মেনটেন দিস। প্রত্যেক বছর লস করুম আর ট্যাক্স দিয়ে যাবো, এটা তো হয় না। আমি তো লস করি না, আল্লাহ দিলে আমি তো আমার টাকার জায়গা তো দিচ্ছি, আমি তো লস করতেছি না, আমি পরিশ্রম করতেছি। পরিশ্রম করে ওয়ান আফটার ওয়ান আমি ইন্ডাস্ট্রি করছি। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ডোন্ট থিঙ্ক আদারওয়াইজ। বিমানের কথা এখন আসেন, মুসলিম কান্ট্রি, নেইবার কান্ট্রি, এই যে আরব আমিরাত, তারা ম্যানেজমেন্ট হায়ার করছে। আমি বলছি আমরা ম্যানেজমেন্ট হায়ার করেন। ম্যানেজমেন্ট হায়ার করে 15 কোটি দেশের রাজধানী 50টা বিমান শুধু আসবে আর যাবে, আপনারা দেখবেন। ম্যানেজমেন্ট হায়ার করেন, হয় লন্ডন থেকে নেন, নয় আমেরিকার থেকে নেন। ওরা আরব আমিরাত যেরকম হায়ার করেছে সেভাবে হায়ার করেন, ম্যানেজমেন্ট হায়ারে দিয়ে দেন, কোনো অসুবিধা নেই, লাভ করবেন আপনারা। বিমান কিনতেও তো আমরা লস করতেছি, আমরা কি বুঝি বলেন না এটা? ঢাকা সিটি 15 কোটি দেশের রাজধানী, ঢাকা সিটি। এখনো অযান্ত্রিক যানবাহন চলাফেরা করে, আর আমরা শিক্ষিত লোক টাইট লাগায় আমরা এখানে আসি, আল্লাহ নামলে আসতেছি। হয়তো অনেকে আমরা জিপ টিপ চালাই আসতেছি, ভালো কথা, ঠিক আছে, কিন্তু আমাদের মতন কয়জন আছে জিপ চালানোর মতন? কিন্তু এই অযান্ত্রিক যানবাহন একটা সিটির মধ্যে আজ 37 বছর পরেও আছে, তাহলে আপনারা মনে করেন এটা কি উচিত হচ্ছে? পৃথিবীর কোন দেশও নেই। আমাদের পরে আপনার ভিয়েতনাম আমাদের পরে আসছে, এখন জিরবাতি দেখলে তো বালু পাওয়া যায় না, তাদের রাস্তাঘাট এরকম হয়েছে। কিন্তু আমাদের এখানে কেন এই সমস্যাটা? ইট ইজ এ ম্যানেজমেন্ট ফল্ট। বিওটি বেসিসে সারা পৃথিবী ডেভেলপ হয়েছে, আপনি তো স্যারেনার খরচ লাগে না। এখন বিওটি বেসিসে করতে গেলে যদি আপনি বলেন না আমি এমনি দিতাম না, হেমনে দিতাম না, আমার কথা শুনতে হইব, তোমার কথা শুনতাম না, 12 রকমের ফাইল কেরানি শুরু থেকে এ ফাইল লাল ফিতা বন্দি করতে করতে করতে, ওরা তো ওষুধগুলোর বিশ্বাস নাই। এদের হইল 1, 2, 3, 3 জায়গায় ম্যাক্সিমাম। এরপরে লোক না এই জাতাল্লা ব্যবসা করতেন না, সোজা চলে যায়। এর মানে বহু আনছি, নেক্সট ফ্লাইটে চলে গেছে। প্রথম দেখছে যে সোনারগাঁও হোটেল থেকে মতিঝিল আসতে ঘুমাইতে হয় তার 1 ঘন্টা। বিদেশি বিনিয়োগকারী এত কবে আমি এখানে বিনিয়োগ করতাম না। দ্বিতীয় কথা হলো রাইতে কোনো ক্লাব নাই, হাতে যাইব নাই, তো এত ফাইন্যান্সটা করে কোথায় যাবোটা কোথায় বলেন না। একদিকে চলাচলের রাস্তা তার বন্ধ, সে বিনিয়োগ করি তখন তত সে নিরুপায় চলে যাবে, ফেলে চলে যাইতে হবে। এখন কথাটা হলো এটা বিওটি বেসিসে করতে আমাদের রোডস এন্ড হাইওয়েদের মন্ত্রী সাহেব যদি থাকতো আমি ওনাকে কিছু বলতাম। এর আগে একবার ওনারা ধরছিলাম, উনি আমারও বলে আপনার রোলস রয়েস আছে, আপনার রেস, আরে বাবা আমার এটার লোক এটার কি মিলে আমি বুঝলাম না। আমার কথা হলো হাউ টু ডেভেলপ আওয়ার কান্ট্রি এন্ড হোয়াট টু ডু, হোয়াই নট ফলো দিস, দিস ইজ দি পয়েন্ট। বিওটি বেসিসে সারা পৃথিবী ডেভেলপ হয়েছে। আপনি ঢাকার মানচিত্রটা দিয়ে দিবেন, ওরা ডিসিশন দিব, এখান দিয়ে হাইওয়ে হবে, এখান দিয়ে নিচে যাইব, ওখান দিয়ে উপরে দিয়ে যাইব। আর ইন্টারন্যাশনাল টেন্ডার হবে। টেন্ডার কিভাবে হবে? কে বলবো 18 বছর, কে বলবো 20 বছর, কে বলবো গাড়ি 50 টাকা দিব, কে বলবো আমি না 60 টাকা।
এর ভিতরে আপনি ডিসিশন নেবেন যে 60 টাকা ওলারে দিবেন না 50, ইউ হ্যাভ এ রাইট, যে লোয়েস্ট তাকে দিবেন। ইন্টারন্যাশনাল টেন্ডারের মাধ্যমে আপনি ব্যাপারে দিয়ে দেন, অসুবিধা তো কিছু নেই। কিন্তু না, আপনার যে প্রতিহিংসা, দেশ ডেভেলপ হইতে পারবে না, নাহলে তো আপনি সালাম দিবে না। যতদিন ডেভেলপ না হবে ততদিন আমি হাসেম সাহেব সালাম পাবো, আর না হলে এই সালাম জেনারেলাইজ হয়ে যাবে। সেই জন্য আমি এটা করতে দিব না। কথাটা বুঝছেন? তা আমার কথাটা হলো, মাননীয় সদস্য অনেক সময় হয়েছে, এবার একটু সংক্ষিপ্ত আমি তো ভাই কাজের কথা বলতেছি। সময় দেওয়ার একটা সীমা আছে, অনেক বেশি সময় দেওয়া হয়েছে, আপনি একটু সংক্ষিপ্ত করুন। দেখেন, আমি কাজের জন্যই তো আসছি। আমি তো 2 ঘন্টা মাথা কামালে আমি লাখ লাখ টাকা রুজি করতে পারি, আমি কেন এখানে আসছি আপনি বলেন না। আমাকে বলতে দেন, বিওটি বেসিসে আমাদের দেশ ডেভেলপ করতে কোনো অসুবিধা নাই, সারা পৃথিবী এভাবে ডেভেলপ হয়েছে। ইউ হ্যাভ টু ফলো দিস, দিস ইজ মাই ফার্স্ট কন্ডিশন। আগে ক্যাবিনেটে যারা যান এই পয়েন্ট উঠাইতে হবে যে বিওটি বেসিসে অন্যান্য দেশ কিভাবে করছে আমরা তাতে করবো, সেভাবে করব। ক্যাবিনেটে আগে এটা পাস করেন। তৃতীয় কথা হইলো হোয়াই নট ফলো মালয়েশিয়া। আজ থেকে 20 বছর আগে মালয়েশিয়া গেছি, রাস্তায় যে হাঁটলে আপনার দেখা যেত যে মুসল্লার গন্ধ বাইর হইত, বেশফা গন্ধ বাইর হইত। সে মালয়েশিয়া এখন খুশবু বাইর। মাহাতির মোহাম্মদ বলছিল যে কোনো ভালো কাজ করতে গেলে মানুষ সাময়িকভাবে খুবই অসন্তুষ্ট হয় সরকারের উপরে, তাই বলে কাজ বন্ধ রাখা উচিত না। কিন্তু আফটার দেন মানুষ তখন সেটা বুঝে যে একটা ভালো কাজ করেছে। এখন তো মাহাতির মোহাম্মদকে সবাই সালাম করে। আমার দুঃখ হলো এটা, এই ব্যুরোক্রেটরা সারাটা জীবন তাদেরকে সালাম দেওয়ার জন্য আমাদেরকে এই দেশকে এই সর্বনাশ করে গেছে। আজকে আপনারা এখনো বুঝতে পারতেছেন না যে আপনারা এখনো ব্যুরোক্রেসির শিকার আছে। আপনার সিস্টেমে যান না কেন? এত ফাইল হবে কেন? একবার ফাইল নিচের থেকে উপরে উঠবো, আবার নিচের থেকে উপর থেকে আবার নিচে যাবে, এ যাইতে যাইতে আমার বয়স 10 বছর চলে যাবে। এই সিস্টেম কেন? এই সিস্টেমটা কেন? তাই আমি সরি, আমি অনেক কথা বলে ফেলছি। এখন আমার কথা হলো, যদি বাজেট ভালো না হইতো তাহলে আওয়ামী লীগ তো নিচে হরতাল করত। বাজেট খুবই ভালো হয়েছে, এখন সেটা বলার কিছু নাই। কিন্তু আমার কথা হলো, এই বাজেটকে ইমপ্লিমেন্টেশন করার জন্য আমাদের যে দায়িত্ব সেটা থাকা উচিত এবং এটা ফলো করা উচিত। দিস ইজ মাই কন্ডিশন।